হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আন্ডারটেকারের WrestleMania স্ট্রাইক নিয়ে কথা বলার চেষ্টা করব। স্পেশালি দ্য WrestleMania স্ট্রাইকের ১ম থেকে শেষ পর্যন্ত এবং শেষে ব্রক লেসনারের সাথে তার ফিউড এবং ম্যাচ শেষে কিছু কন্ট্রোভার্সারি, বিশেষজ্ঞদের মতামত এবং সবার শেষে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব আজকের ভিডিওতে। ওকে, আর বেশি কথা বলার না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো আন্ডারটেকারের যে লিজেন্ডারি রেসলিং ক্যারিয়ার রয়েছে এটা নিয়ে আমরা সবাই জানি, না জানলেও সমস্যা নেই, আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে তার যে রেসলিং ক্যারিয়ার ভিডিওটা আছে এটা আপনারা দেখে নিতে পারেন আর কি। তো যাই হোক, তিনি তার এই রেসলম্যানের স্ট্রাইকটা শুরু করেন ১৯৯১ সালে। তিনি যখন রেসলম্যানিয়াতে ম্যাচটা জেতেন তখন কেউ ভাবতেও পারে নাই যে উনি এভাবে একাধারে ২০ বছর ২১ বছর এভাবে ম্যাচ জিততেই থাকবে রেসলম্যানিয়াতে, তাকে কখনো হারানো সম্ভব হবে না। তো সেখান থেকে মূলত তার রেকর্ডটা শুরু হয়। তো রেকর্ড শুরু হলেও তার যে রেসলম্যানিয়াতে ম্যাচ জেতা, একটার পর একটা জেতা, এটা অতটা সহজ ছিল না। তিনি ম্যাচ জিতেছেন কাদের সাথে? ম্যাচ জিতেছেন তিনি শন মাইকেল, ট্রিপল এইচ, র্যান্ডি অর্টন, ডেভ বাতিস্তা, আরো বড় বড় রেসলারদের সাথে। এবং তার যে ম্যাচগুলো, এই ম্যাচগুলো একটা ভালো ফিউডের পরবর্তীতে ম্যাচটা হয়েছে, মানে একটা ভালো স্টোরি বিল্ড আপ হয়ে, সেখানে আপনার অনেক অ্যাক্টিভিটিস হয়ে, অনেক কন্ট্রোভার্সারি হয়ে এবং শেষমেশ একটা ম্যাচ হয়েছে যে ম্যাচটাতে প্রত্যেকবারই দর্শকরা ভাবতো যে হয়তো এবার তার স্ট্রাইকটা ভেঙে যাবে, হয়তো এই রেসলার আন্ডারটেকারকে হারিয়ে তার স্ট্রাইকটা ভেঙে দেবে। প্রত্যেকবারই এরকম কিছু একটা মনে হতো, কিন্তু কখনো তিনি ম্যাচটা হারতেন না। তিনি বারবার রেসলম্যানিয়ার স্ট্রাইকটা ধরে রেখেছেন প্রায় ২১ বছর ধরে, এবং এরকম রেকর্ড কিন্তু ডাব্লিউডাব্লিউইতে এখন পর্যন্ত হয়নি। তো যাই হোক, চলে আসি আমরা WrestleMania ৩০ এর ম্যাচের আগের দিকে। তো তখন আন্ডারটেকারকে চ্যালেঞ্জ করে ব্রক লেসনার। ব্রক লেসনার তৎকালীন সময়ে ইউএফসি থেকে নতুন আসছে এবং সে খুব পাওয়ারফুল এবং খুব ডমিনেট করে রিং এর মধ্যে, স্পেশালি তার যে সুপ্লেক্স সিটি, সুপ্লেক্স দেওয়া এবং যে F5, এই সকল মুভগুলো খুবই ডেঞ্জারাস ছিল। এবং তিনি দেখতেও যতটা সুস্থ এবং সবল মনে হইলেও তার মুভগুলো তিনি অত তাড়াতাড়ি ব্যবহার করতেন, খুব ক্ষিপ্রতার সাথে ব্যবহার করতেন যে যেকোনো রেসলারকে তিনি সহজে কাবু করে ফেলতে পারেন। মানে একটা রেসলারকে অ্যাটাক করে তার মধ্যকার এনার্জি যেন তিনি শুষে নেন সুপ্লেক্স দিতে, দিতে, এবং এক পর্যায়ে তিনি ম্যাচটা জিতে যান। তো এরকম একজন স্ট্রং রেসলারের সাথে হচ্ছে আন্ডারটেকারের ম্যাচ সেট হয়। তো ম্যাচের আগে তাদের মধ্যে অনেক ভালো ফিউড চলতে থাকে। তাদের মধ্যে ব্রলও হয় এবং ব্রলের মধ্যে কিন্তু আন্ডারটেকার মোটামুটি ভালোই পারফর্ম করে। দুজনকেই দেখে মনে হচ্ছিল দুজনে খুব এগ্রেসিভ, একটা ম্যাচ হলে একটা ভালো কিছু হবে আরকি। তো আসে সেই দিন এপ্রিলের ৬, ২০১৪ সাল, আমেরিকার নিউ অরলিন্সে। তো এখানে মূলত ম্যাচটা শুরু হয় এবং ম্যাচের ১ম থেকেই ব্রক লেসনারকে অনেকটা অ্যাগ্রেসিভ দেখানো হয় আন্ডারটেকারের চেয়ে। তিনি ব্রক লেসনারের উপর বিভিন্ন মুভ ব্যবহার করেন। ১ম দিকে আন্ডারটেকার ফাইট ব্যাক করলেও পরবর্তীতে তাকে যেন মনে হয় তিনি অনেকটা টায়ার্ড, এবং তার যে মুভগুলো ব্যবহার করা, তার অ্যাক্টিভিটিস, এগুলো অনেকটা স্লো ছিল ব্রক লেসনারের তুলনায়। এবং এইটা দেখে কিন্তু দর্শকরা একটু হতাশই হয়ে গিয়েছিল। কারণ কারণ তারা চাচ্ছিল যে তারা যেভাবে ফিউডটা শুরু করেছিল, দুজনে ব্রল করেছিল, অনেক ভালো একটা ম্যাচ তারা আশা করছিল। কিন্তু এই ম্যাচের মধ্যে আন্ডারটেকারকে ব্রক লেসনারের তুলনায় কম দুর্বল দেখানো হয়েছিল। এবং এইটা ছিল একটা, কি বলবো যে, আনএক্সপেক্টেড ব্যাপার দর্শকদের কাছে। তো সেখান থেকে তাদের মধ্যে বিপদের ঘন্টা বাজতেই থাকে। তবুও কিছু, কিছু ফ্যান মনে করেছিল যে স্ট্রাইক ভাঙাটা অতটা সহজ হবে না। কারণ আন্ডারটেকার কিক আউট করতে জানেন। এইজন্যই ব্রক লেসনার বারবার তার ফিনিশিং মুভ ব্যবহার করছিল, F5 দিচ্ছিল বারবার, বিভিন্ন ফিনিশিং মুভ দিচ্ছিল, কিন্তু আন্ডারটেকার বারবার কিক আউট করছিল। তবে শেষমেশ দেখা যায় যে ব্রক লেসনার যখন তার 3rd F5 টা দেয় আন্ডারটেকারের উপরে, তখন ১, ২, ৩, তো পিন ফলে রেকর্ডটা ভেঙে যায়। এবং এইটা অন্যতম শকিং একটা মোমেন্ট ছিল। আমরা তখন দেখি যে অডিয়েন্সের রিঅ্যাকশন কেমন ছিল। এগুলো টিভিতে দেখেও আমার অনেকটা খুব খারাপ লেগেছিল। স্পেশালি ম্যাচ শেষে আন্ডারটেকারের দিকে তখন তাকানো যাচ্ছিল না। তার দিকে তাকালেই মনে হতো যে চোখে একদম পানি চলে আসছে। তো তার ম্যাচটা হারার পরে বিভিন্ন জায়গায় নিউজ হয়, ইভেন বাংলাদেশেও সম্ভবত নিউজ হয়েছিল তখন যে আ আন্ডারটেকার এরকম একটা স্ট্রাইক হারিয়ে ফেলেছেন আরকি। তো পুরো রেসলিং ইউনিভার্সে সাড়া পড়ে যায় এবং সাধারণ মানুষ যারা রেসলিং জানতো না তারাও এই রেকর্ড ভাঙা সম্পর্কে জানতে পারেন আরকি। তো এবার আসি যে ম্যাচের পরবর্তী সময় বিশেষজ্ঞরা এই ব্যাপার নিয়ে কি বলেন? তো বিশেষজ্ঞদের ২ টা মতামত আছে। একটা মতামত হচ্ছে এই ম্যাচটা যথেষ্ট ভালো ছিল না একটা স্ট্রাইক ভাঙার জন্য, এরকম একটা স্ট্রাইক। কারণ ম্যাচের মধ্যে দুজনই অ্যাগ্রেসিভ ছিল না। ব্রক লেসনার তুলনামূলক একটু বেশি শক্তিশালী ছিল এবং আন্ডারটেকার একটু কম শক্তিশালী ছিল। কারণটাও সহজ, কারণ তার বয়স হয়ে গিয়েছিল। তিনি অতটা ভালো এখন দিতে পারবেন না।
তো এইটার জন্য বলা হয়েছিল যে আন্ডারটেকার হয়তো আরো ভালো একটা ম্যাচে যেখানে তিনিও ভালো ফাইট করবেন এবং ফাইট করতে, করতে একসময় তিনি ক্লান্ত হয়ে যাবেন বা একটা আনপ্রেডিক্টেবল ম্যাচের মাধ্যমে তিনি ম্যাচটা হারবেন। এরকম কিছু দেখানো বা আন্ডারটেকারকে আরেকটু স্ট্রং দেখানো এটাই চেয়েছিল বিশেষজ্ঞদের মধ্যে একদল। এবং দ্বিতীয় দলের মতামত ছিল যে ব্রুক লেসনার হচ্ছে একদম পারফেক্ট মানুষ যে কিনা তার স্ট্রাইকটা ভাঙার জন্য যথেষ্ট ছিল। কারণ তৎকালীন সময়ে ব্রুক লেসনারের মতো অতটা স্ট্রং, অতটা ডমিন্যান্ট রেসলার ছিল না। ইভেন আমরা ব্রুক লেসনার তার পরবর্তী সময়টাও দেখছি, এখনো দেখছি যে তিনি কতটা ডমিন্যান্ট করতে পারেন। তার ফাইটিং স্কিল কতটা আরকি। তো এইটার জন্য তারা ব্রুক লেসনারকেই হচ্ছে সবার ১ম এ আগিয়ে রাখবেন যে তিনি একমাত্র যোগ্য ছিলেন যে আন্ডারটেকারের স্ট্রাইকটা ভাঙতে পারেন আরকি। তো এবার আসি আমার পার্সোনাল মতামত নিয়ে। যখন এরকম একটা স্ট্রাইক সে এতগুলো ম্যাচ খেলেছে এবং অপরাজিত থেকেছে। ইভেন ম্যাচগুলো ছিল WrestleMania-য়। এরকম একটা লম্বা সময় ধরে একটা স্ট্রাইক চলে আসে, একটা রেকর্ড চলে আসে। এখন বর্তমানে কোনো রেসলার কিন্তু এরকম কোনো স্ট্রাইকের কথা চিন্তাও করতে পারে না। চিন্তা করবে কিভাবে? বর্তমানে রেসলাররা যে WWE থাকবে বা অন্য কোনো কোম্পানিতে চলে যাবে এটা নিয়েই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে থাকে অনেকে। সুতরাং এরকম একটা স্ট্রাইক ধরে রাখা, স্ট্রাইক গড়ে তোলা এইটা খুবই মূল্যবান একটা ব্যাপার। তো আমার মতে যেটা মনে হয় যে এরকম কিছু রেকর্ড যেগুলো WWE চাইলে এখন সংগ্রহে রাখতে পারে, যেগুলো তাদের ভাঙা উচিত না। এবং রেসলাররা হয়তো বৃদ্ধ হয়ে যাচ্ছে, হয়তো তাদের এখন ক্যাপাবিলিটি নেই। তাদেরকে সরাসরি এরকম কোনো ম্যাচে না নিয়ে সাধারণ ম্যাচ বা যেরকম কোনো ম্যাচে নেওয়া যাতে অডিয়েন্সরা তাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাদের প্রতি হচ্ছে বিরক্ত না হয়ে যায় বা তাদেরকে দুর্বল না মনে করে। তো শেষ বয়সে এসে কারো স্ট্রাইক ভাঙা, তাকে দুর্বল দেখানো এগুলো একটা রেসলারের জন্য অতটা ভালো না। সুতরাং আমার মতামত এইটাই। তো ভিউয়ার্স আপনাদের মতামত কিন্তু আপনারা জানাতে পারেন। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।